2026 কি সত্যিই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জীবনের সবচেয়ে বড় স্যালারি বুস্ট নিয়ে আসছে? কারণ সামনে রয়েছে 8th পে কমিশন, যা কার্যকর হলে বদলে যেতে পারে বেতন, পেনশন, ভাতা সবকিছুই। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি ম্যাজিক নম্বর, ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে দেশে প্রায় 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 65-70 লক্ষ পেনশনভোগী সরাসরি এই কমিশনের দিকে তাকিয়ে। কারণ এই কমিশনের সুপারিশ কার্যকর হলে শুধু মাসিক আয় নয়, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাও অনেকটাই নির্ভর করবে তার ওপর। চলুন প্রথমেই বুঝে নেওয়া যাক এই ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি। সহজ ভাষায় এটি এমন একটি গুণনীয়ক যা পুরনো বেসিক বেতনকে গুণ করে নতুন বেসিক বেতন নির্ধারণ করে। যেমন সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ 18,000 টাকার বেসিক বেতনকে 2.57 দিয়ে গুণ করলে নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার কর্মচারী সংগঠনগুলির দাবি অনেকটাই বড়। তারা চাইছেন ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করা হোক। এর মানে কি, যদি কারোর বর্তমান বেসিক বেতন 18,000 টাকা হয়, তাহলে 3.83 দিয়ে গুণ করলে নতুন বেসিক দাঁড়াবে প্রায় 69,000 টাকা। এই একটি পরিবর্তনই পুরো বেতন কাঠামোকে আমূল বদলে দিতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বেসিকই সব নয়। এই বেসিকের ওপর নির্ভর করে আরও কয়েকটি বড় ভাতা, ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স। অর্থাৎ বেসিক যত বাড়বে এই সব ভাতাও তত বাড়বে, ফলে মোট টেক হোম স্যালারি অনেকটাই বেড়ে যাবে। এবার আসা যাক ডিএ বা মহার্ঘ ভাতার প্রসঙ্গে। বর্তমানে ডিএ ক্রমাগত বাড়ছে এবং 2026 সালের মধ্যে তা 65 থেকে 70% পর্যন্ত পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত নতুন পে কমিশন কার্যকর হলে এই ডিএ বেসিকের সঙ্গে মিশে যায়, ফলে নতুন করে ডিএ 0 থেকে শুরু হয়। এটা কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে নতুন বেতন কাঠামো আরও বড় হয়ে দাঁড়ায়। এবার সবচেয়ে আলোচিত বিষয় এরিয়ার্স। সরকারি হিসেবে এই কমিশনের কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ 1 জানুয়ারি 2026, কিন্তু বাস্তবে কমিশনের রিপোর্ট জমা দিতে প্রায় 18 মাস সময় লাগতে পারে। অর্থাৎ 2027-এর মাঝামাঝি সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ের ব্যবধানেই তৈরি হবে বিশাল এরিয়ার্স, অর্থাৎ 2026 থেকে 2027 পর্যন্ত যে বেতন বাড়ার কথা ছিল সেই পার্থক্যের টাকা একসঙ্গে দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা, উচ্চ স্তরের কর্মচারীদের ক্ষেত্রে 10-15 লক্ষ টাকাও হতে পারে। এটা এক ধরনের ফিনান্সিয়াল বোনাস হিসাবে কাজ করতে পারে অনেকের জন্য। তবে কর্মচারী সংগঠনগুলির দাবি এখানেই থেমে যায়নি। তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চাইছেন। বার্ষিক ইনক্রিমেন্ট 3% থেকে বাড়িয়ে 6%, এইচআরের ন্যূনতম হার 30%, পেনশন শেষ বেতনের 67%, ফ্যামিলি পেনশন 50%, পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা। এই দাবিগুলি যদি মানা হয় তাহলে শুধু বর্তমান কর্মচারী নয়, অবসরপ্রাপ্তরাও বড় সুবিধা পাবেন। তবে এখানেই আসে বাস্তবতা। এই সমস্ত দাবি এখনও প্রস্তাব মাত্র। সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 আদৌ গ্রহণ করা হবে কিনা। কারণ যদি সরকার কম ফ্যাক্টর নির্ধারণ করে, যেমন 2.8 বা 3-এর কাছাকাছি, তাহলে বেতন বাড়বে ঠিকই, কিন্তু 69,000 টাকার মতো বড় সংখ্যা হয়তো বাস্তব হবে না। এছাড়া অর্থনীতির ওপরও এর বড় প্রভাব রয়েছে। এত বড় বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে বাজেট ঘাটতির ওপর, মুদ্রাস্ফীতির ওপর, অন্যান্য সরকারি প্রকল্পের ব্যয়ের ওপর। তাই সরকারকে এই সিদ্ধান্ত খুব হিসেব করে নিতে হবে। অন্যদিকে কর্মচারীদের যুক্তিও যথেষ্ট শক্তিশালী। 2016 সালের পর থেকে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুতেই খরচ বেড়েছে। ফলে তাদের দাবি বেতনও সেই অনুপাতে বাড়াতে হবে। সব মিলিয়ে বলা যায়, অষ্টম বেতন কমিশন শুধু একটি স্যালারি রিভিশন নয়, এটি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত। এটি একদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। শেষে আবার সেই প্রশ্নটাই উঠে আসে, সত্যিই কি বেসিক বেতন 69,000 হবে, নাকি কিছুটা কমিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার? এখন সব নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে। তবে একটি বিষয় নিশ্চিত, এই পে কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আসবেই। আপনি কি এসআইপি শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না মাসে কত টাকা দিলে ভালো রিটার্ন পাবেন? অনেকে ভাবে কম টাকা দিলে কি লাভ হবে।
আবার কেউ ভাবে বেশি না দিলে এসআইপি কাজই করবে না। আপনার জন্য আইডিয়াল এসআইপি অ্যামাউন্ট কত, ইনকাম অনুযায়ী কত ইনভেস্ট করা উচিত, আর কিভাবে ছোট টাকা দিয়েও বড় ফান্ড তৈরি করা যায়। এসআইপি এ কত টাকা দেওয়া উচিত? আপনার আয়ের 20% এসআইপি এ ইনভেস্ট করুন। এটাকে বলা হয় 50:30:20 রুল। 50% প্রয়োজনীয় খরচ, 30% লাইফস্টাইল পার্সোনাল, 20% সেভিংস ইনভেস্টমেন্ট। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা, তাহলে এসআইপি আইডিয়ালি হবে 10,000 টাকা। আর যদি আয় 1 লাখ টাকা হয়, এসআইপি হতে পারে 20,000 টাকা। কিন্তু বিগিনার্স কি করবেন? সবাই একদিনে 10,000 দিয়ে শুরু করতে পারে না, তাই শুরু করুন ছোট থেকে। 500, 1000, এমনকি 100 দিয়েও শুরু করা যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামাউন্ট না, কনসিস্টেন্সি। সবচেয়ে বড় ভুল, অনেকে ভাবে বেশি টাকা না দিলে লাভ নেই। এটা পুরো ভুল। এসআইপি এ ম্যাজিক আসে টাইম প্লাস কম্পাউন্ডিং থেকে। গোল বেসড এসআইপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কেন ইনভেস্ট করছেন? বাড়ি, রিটায়ারমেন্ট, এডুকেশন। ধরুন আপনার লক্ষ্য 15 বছরে 50 লাখ, তাহলে মাসে প্রায় 25,000 থেকে 30,000 টাকা এসআইপি লাগতে পারে। তাই গোল ক্লিয়ার না থাকলে এসআইপি প্ল্যান ইনকমপ্লিট। কটা ফান্ডে এসআইপি করবেন? আইডিয়াল 5 থেকে 8টা ফান্ড, কিন্তু মনে রাখবেন ওভারল্যাপ যেন না হয়। আইডিয়াল পোর্টফোলিও স্ট্রাকচার। লার্জ ক্যাপ স্টেবল, মিড ক্যাপ গ্রোথ, স্মল ক্যাপ হাই রিস্ক হাই রিটার্ন, ফ্লেক্সি ক্যাপ ব্যালেন্সড। প্রতি ক্যাটাগরিতে 1 থেকে 2টো ফান্ড যথেষ্ট। বেশি ফান্ডের সমস্যা, যদি 10 থেকে 15টা ফান্ড রাখেন, একই স্টক বারবার কিনছেন, রিটার্ন ডিলিউট হচ্ছে, ট্র্যাক করা কঠিন হয়। তাই স্মার্ট ইনভেস্টর কম ফান্ড রাখে। এসআইপি চালাতে গিয়ে কমন মিস্টেকস: মাঝপথে এসআইপি বন্ধ করে দেওয়া, মার্কেট ডাউন হলে ভয় পাওয়া, শর্ট টার্ম রেজাল্ট আশা করা। এসআইপি হচ্ছে লং টার্ম ডিসিপ্লিন। সেট আপ এসআইপি গেম চেঞ্জার। প্রতি বছর এসআইপি 10% বাড়ান, যেমন ইয়ার 1 5,000, ইয়ার 2 5,500, ইয়ার 3 6,000। এতে ফাইনাল কর্পাস অনেক বড় হয়। একটা গুরুত্বপূর্ণ কথা, এসআইপি অ্যামাউন্ট ফিক্সড না, এটা ডিপেন্ড করে আপনার ইনকাম, আপনার গোলস, আপনার রিস্ক ক্যাপাসিটি। স্মার্ট স্ট্র্যাটেজি হলো ছোট থেকে শুরু করুন, নিয়মিত চালান, বছরে বাড়ান, লং টার্ম ধরে রাখুন। এসআইপি এর সাকসেসের ফর্মুলা খুব সিম্পল: কনসিস্টেন্সি প্লাস টাইম প্লাস রাইট অ্যামাউন্ট ইকুয়াল ওয়েলথ ক্রিয়েশন। আপনি 500 দিয়ে শুরু করতে পারেন, কিন্তু থামবেন না, কারণ আজ আপনার সামান্য বিনিয়োগ ভবিষ্যতে বড় দিশা দেখাতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।